প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই অতিমারী পরিস্থিতিতে আমরা তোমাদের কাছে যেতে পারছি না, আমাদেরও খারাপ লাগছে। তবু আমরা চেষ্টা করছি এই পাঠগুলোকে এই অনলাইন সিস্টেমের মধ্য দিয়ে তোমাদের কাছে যতটা সহজভাবে পৌঁছে দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা করে চলেছি নিরন্তরভাবে। তো আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা পূর্বে আলো নাটকটি পড়েছিলাম। সেই আলো নাটকের অনুশীলনী বা আমাদের হাতে কলমে যে পৃষ্ঠাটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা আলো যে নাটকটি সেটি দুটো পাঠে আমরা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনেছো বা সেটা পড়েছিলে, অনুধাবন করেছিলে। তো আজকেই সেই নাটকটার মধ্যে থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে অনুশীলনীতে, সেই অনুশীলনীটাকে আমরা চেষ্টা করব সমাধান করার। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের পাঠটা শুরু করা যায়। তো হাতে কলমে যে 86 পৃষ্ঠাতে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, 86 পৃষ্ঠাতে হাতে কলমে শুরু হয়েছে। তো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখবে হলুদ অংশটার মধ্যে কিন্তু 1 এবং 2 প্রশ্নটি, তোমরা কিন্তু এই সাদা অংশ থেকে ধরবে না। 1 নম্বর প্রশ্ন কিন্তু হলুদ অংশটার মধ্যেই আছে এবং 2 নম্বর প্রশ্নটা হলুদ অংশটার মধ্যেই রয়েছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? অর্থাৎ লীলা মজুমদার যে পত্রিকা সম্পাদনা করতেন সেই পত্রিকাটির নাম কি? আমরা এই লেখক পরিচিতির মধ্যে দেখো, হলুদ অংশের মধ্যে লেখক পরিচিতি রয়েছে, এইখানেই এই উত্তরটি খুঁজে পাবো। অর্থাৎ লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটি হলো, আমি একটু বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম, এবার আমরা পত্রিকাটির নাম এখানে লিখে দেবো। এখানে বলেছে লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হলো সন্দেশ। কি বললাম? সন্দেশ, ঠিক আছে? তাহলে চলো 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 2 নম্বর প্রশ্ন বলেছে, তার লেখা 2টি বইয়ের নাম বলো। তার লেখা 2টি বইয়ের নাম। তাহলে এখানে আমরা প্রশ্নগুলো লিখছি না, শুধু উত্তরগুলো লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই খেয়াল করছো, পৃষ্ঠাটা নিশ্চয়ই খুলে বসে আছো তোমরা। তার লেখা 2টি বইয়ের নাম লেখো। তার লেখা 2টি বইয়ের নাম হলো, এক চীনে লণ্ঠন তার লেখা 2টি বইয়ের মধ্যে একটি হলো চীনে লণ্ঠন, আরেকটি হলো পাকদণ্ডী। তার অনেকগুলি বই রয়েছে লেখা, তার মধ্যে আমরা ছোট দেখে 2টো নাম বেছে নিয়েছি মনে রাখার স্বার্থে। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমরা ছোট 2টি বইয়ের নাম বেছে নিয়েছি। সেটা হলো, 1 চীনে লণ্ঠন, 2 পাকদণ্ডী। তোমরা যদি মনে করো খাতায় প্রশ্ন উত্তরগুলি লিখে নিতে পারো। তাহলে বোঝাতে পারলাম দুটো তার লেখা বইয়ের নাম।
লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম চীনে লণ্ঠন ও বাগদণ্ডী। তাহলে মুছে দেই। তিন নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নিচে যে প্রশ্নগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, 3-এর 1, 2, 3, 4 করে যে প্রশ্নগুলো রয়েছে তার একটি বাক্যে উত্তর দিতে বলেছে। তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে নিতাই কে। আমাদের এখানে প্রথম প্রশ্ন রয়েছে নিতাই কে। তাহলে এই উত্তরটা কি হবে? আমরা এখানে উত্তরটা লিখছি, উত্তর, ঠিক আছে। নিতাই কে হবে? নিতাই পাঠশালার ছাত্র। নিতাই কে পাঠশালার একজন ছাত্র যে দাদুকে পড়ে থাকতে দেখে গুরু মশাইকে ডেকে এনেছিল। তাহলে নিতাইকে নিতাই পাঠশালার ছাত্র যে দাদুকে পড়ে থাকতে দেখে গুরু মশাইকে ডেকে এনেছিল। বুঝতে পারলাম? ঠিক তারপরে প্রশ্নটা একবার দেখে নি কি আছে। সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? তোমরা নিশ্চয়ই বইয়ের নাটকটা পড়ার সময় প্রথমেই দেখেছিলে যে বিভিন্ন রকম শব্দে যে শম্ভু, যাকে ঘিরে এই নাটকটা, বিভিন্ন রকম বনের শব্দে ভয় পেত। তাহলে এখানে বলেছে সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়, তো সেই শব্দগুলোর বর্ণনাও কিন্তু এখানে দেওয়া ছিল। তাহলে চলো দেখি কিরকম শব্দ বনের মধ্যে হতো। উত্তর, সারা রাত বনের মধ্যে সারা রাত বনের মধ্যে কিছু চলাচলের শব্দ হতো। যেমন কিরকম শব্দগুলো ছিল? খস খস, ফস ফস, মট মট, ও ফোঁস ফোঁস। কি বিদ্যুতের সব আওয়াজ, তাই না? তাহলে সারা রাত বনের মধ্যে কিছু চলাচলের শব্দ হতো। কিরকম শব্দ? যেমন খসখস, ফসফস, মটমট, ফোসফোস। নিশ্চয়ই এই শব্দগুলো সম্পর্কে তোমরা জানো, এটা বইয়ের প্রথমেই উল্লেখ করা ছিল। যে ধরনের শব্দগুলো থেকে শম্ভু ভয় পেত, রাত হয়ে গেলে শম্ভু এই ধরনের শব্দ শুনতে পেত বনের মধ্যে থেকে, আর শম্ভু ভয় পেত। তাহলে এই অংশ দুটো মুছে দিই, তাহলে তার পরের প্রশ্নে চলে আসি। তাহলে চলো পরের প্রশ্ন আছে, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে?
শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? এই উত্তরটা হবে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনতো? তোমরা নিশ্চয়ই জানো শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা, ও মধু খুঁজে আনতো। তাহলে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনতো? গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনতো। বোঝা গেল? শম্ভুর দাদু বন থেকে তাহলে গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনতো। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল? নিশ্চয়ই জানো তোমরা। তাহলে চলো দেখে নি শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল। শম্ভুকে বিড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা, ঝোপ, বাদুড়, অর্থাৎ বেড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসার ঝোপ, বাদুড়। তোমরা নাটকের নিশ্চয়ই দেখেছো এরা বিভিন্ন রকম গান গেয়ে শম্ভুকে ভয় দেখাচ্ছিল যাতে সে বনের মধ্যে না যায়। এরা শম্ভুকে ভয় দেখিয়ে ছিল। তাহলে আবার পরের প্রশ্ন দুটো হয়ে গেল। প্রথম প্রশ্ন ছিল শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে, আর দ্বিতীয় প্রশ্ন ছিল শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল। তাহলে এখানে শম্ভুর দাদু, প্রথম প্রশ্নের উত্তর শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনতো। আর দ্বিতীয় প্রশ্নে শম্ভুকে যারা ভয় দেখাতো তারা হলো বেড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসার ঝোপ ও বাদুড়। এরা শম্ভুকে ভয় দেখাতো। তাহলে নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, আমি মুছে দিই, পরের অংশে চলে আসি। পরে বলেছে 3-এর 5 নম্বর প্রশ্নটা দেখো, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? 3-এর 5 শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? উত্তর হবে শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু
আনতে গিয়েছিল। তাহলে শম্ভু দাদুর জন্য কি কি আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু আনতে গিয়েছিল। এটা তার দাদুর পায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল, তাই শম্ভু সেই রাত্রে দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু আনতে গিয়েছিল। 3-এর 6 নম্বর প্রশ্ন দেখি এবার কি আছে। দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? এটা অনেকটা একই রকম প্রশ্ন, অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই জানো হাড় ভাঙা পাতার গাছ। শম্ভু তার দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু আনতে গিয়েছিল, কারণ সেটা চিকিৎসায় লাগবে। ঠিক অনেকটা একই রকম প্রশ্ন পরেরটাই বলেছে, দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? অর্থাৎ দাদুর পায়ের ব্যথা সারাতে গেলে কি করতে হবে? হাড় ভাঙা পাতার গাছ, হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই দাদুর পায়ের ব্যথা সেরে যাবে। তাহলে দ্বিতীয় প্রশ্নের অর্থাৎ 3-এর 6 নম্বর প্রশ্নের উত্তরটা দাঁড়ালো হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই দাদুর পায়ের ব্যথা সেরে যাবে। তাহলে এখন 3-এর পাঠ বুঝতে পারলাম শম্ভু দাদুর জন্য কেন এই গাছের পাতা আনতে গিয়েছিল। শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ ও মধু আনতে গিয়েছিল, কেন না সেটাকে হাড় ভাঙা গাছের পাতা যদি বেটে মধুর সঙ্গে মিশিয়ে দাদুর পায়ে লাগিয়ে দেওয়া যায় তাহলে দাদুর পায়ের ব্যথা একেবারেই সেরে যাবে। তাহলে তোমরা লিখে নিয়েছো দুটোই। তাহলে আমরা 3-এর 6 শেষ করলাম, এবার আসবো 3-এর 7 নম্বর প্রশ্নে। তাহলে এইটুকু এখন মুছে দিই। তিনের 7 নম্বর বলছে শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত এই নাটকের শেষে আমরা কি দেখলাম? শম্ভুর মন থেকে কিছু একটা দূর হয়ে গিয়েছিল, সেটা কি? অর্থাৎ এই প্রশ্নেই সেই জিনিসটা জানতে চেয়েছে শম্ভু শেষ পর্যন্ত তার মন থেকে কি দূর করতে পেরেছিল। তাহলে তার উত্তর হবে শম্ভু তার মন থেকে বনের যে ভয়, বনের ভয় দূর করতে পেরেছিল। শম্ভু তার মন থেকে বনের ভয় দূর করতে পেরেছিল। শম্ভুর বন সম্পর্কে বিভিন্ন রকম ভীত মনোভাব ছিল,
সে বনের মধ্যে থেকে বিভিন্ন রকমের শব্দ শুনতে পেত রাতের বেলায়, যে শব্দগুলো থেকে সে রাত্রেবেলা গুটিসুটি মেরে শুয়ে থাকতো, সে দরজা খুলে বাইরে যেতে পর্যন্ত ভয় পেত। শেষ অবধি আমরা নাটকে এসে দেখলাম যে শম্ভু সেই ঝড় জলের রাত্রের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি হলো, শম্ভু বন থেকে যে ভয়টা পেত, যে মিথ্যে ভয়টা সে বন থেকে পেত, সেই বনের ভয়টা তার মন থেকে দূর হয়ে গেছে। অর্থাৎ শম্ভু তার মন থেকে বনের ভয় দূর করতে পেরেছিল। 3-8 নম্বর প্রশ্ন, এই নাটকে মোট কয়টি চরিত্রে দেখা মেলে? অর্থাৎ এই যে নাটকটা তোমরা পড়েছো বা এই নাটকটা আমি তোমাদেরকে পড়িয়েছি, সে সময় তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন চরিত্র, অর্থাৎ যেমন এই শম্ভু একটা চরিত্র, পিসিমা একটা চরিত্র ছিলেন, এরকম বিভিন্ন চরিত্রের সাথে তোমরা এই নাটকে পরিচিতি লাভ করেছো। অনেক রকমের চরিত্র ছিল, বিভিন্ন রকমের ভূমিকা নিয়ে তারা এই নাটকের মধ্যে এসেছিল, তারা বিভিন্ন রকমের কাজ করছিল এই নাটকের মধ্যে দিয়ে, যার জন্য এই নাটকটা কিন্তু সার্থক হয়েছে বা সুন্দর হয়েছে। তাহলে আমরা দেখে নিই এই নাটকে কারা কারা অংশগ্রহণ করে এই নাটকটিকে এত সুন্দর করে তুলেছে। তাহলে এই নাটকে যে চরিত্রগুলি ছিল সেগুলি হলো 1-2 করে বলে দিই। হ্যাঁ, 1 প্রথমে ছিলেন পিসি, প্রথমে কে ছিলেন? পিসি। 2 নম্বরে শম্ভু, 3 নম্বরে নিতাই, 4 নম্বরে গুরুমশাই, 5 নম্বরে বিড়াল, এছাড়াও বিভিন্ন গায়কগণ এই নাটকের চরিত্রে দেখা যায়। অর্থাৎ এই নাটকে যারা যারা ছিলেন তাদের মধ্যে হচ্ছে পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই ও বিড়াল, এছাড়া বিভিন্ন গায়কগণ। গায়কগণ বলতে কিরকম, আমরা যখন নাটকটা পড়ছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, শম্ভু যখন ওর দাদুর জন্য হাড় ভাঙা পাতার গাছ আর মধু আনতে রাত্রেবেলা ঝড়জলের মধ্যে বেরিয়ে পড়েছিল, বিভিন্ন গায়ক বা বিভিন্ন প্রাণী গান গেয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তাদের মধ্যে কারা কারা ছিল, যেরকম ধরো পেঁচা ছিল, গাছ ছিল, বনবিড়াল ছিল, মনসার ঝোপ ছিল, বাদুর ছিল, এরা কিন্তু ভয় দেখিয়েছিল গানের মধ্য দিয়ে। এই নাটকে আমরা দেখেছি, তাই তাদেরকে আমরা গায়কগণ হিসাবে উল্লেখ করছি। এখানে গায়কগণ অর্থাৎ বিভিন্ন অনেক রকমের গায়ক ছিলেন, তাই এখানে গায়কগণ কথাটা আমরা উল্লেখ করেছি। আর প্রধান চরিত্র যাদের ছিল তারা হলো পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই ও বিড়াল, আর বিভিন্ন গায়কগণ। ঠিক আছে, তাহলে 3-8 নম্বর প্রশ্নের মধ্য দিয়ে আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তর, অর্থাৎ হাতে কলমে যে পাঠটা আমরা শুরু করেছিলাম, আলো নাটকের হাতে কলমে যে পাঠটা আমরা শুরু করেছিলাম, সেই 3-8 নম্বর প্রশ্নের মধ্য দিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করছি। প্রশ্নোত্তর আর নেই, এই অবধি প্রশ্ন ছিল। আমরা এই প্রশ্নটার মধ্যে দিয়ে এইখানে হাতে কলমের পাঠের একটা অংশ আমরা শেষ করলাম, অর্থাৎ 3 নম্বর অংশটি আমরা শেষ করলাম। পরবর্তী পাঠে আমরা দেখব 4 নম্বরে কি কি রয়েছে। দেখো 4 নম্বরে রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
অর্থাৎ তোমাদেরকে কতগুলো একটা লাইন দেওয়া হয়েছে, তারপর একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, তারপরে ব্র্যাকেটের মধ্যে কতগুলি অপশন, এই অপশনগুলো দেওয়া হয়েছে। এই অপশন থেকে তোমাকে সঠিক শব্দটা বেছে নিয়ে ওই শূন্যস্থানের ঘরে বসাতে হবে, দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে 4 নম্বরের যে প্রশ্ন শূন্যস্থানটি রয়েছে সেটি আমরা দেখি। 4 এ রয়েছে 1 নম্বরে, 4 এর 1, চারের 1 রয়েছে, চারের 1 শম্ভুর ড্যাশ বছর বয়স। শম্ভুর ড্যাশ বছর বয়স। এইবার ব্র্যাকেট থেকে দেখো 3টে শব্দ দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, 12, 13, 14। এটা দেখতে পাচ্ছ ওই লাইনটার মধ্যেই রয়েছে শম্ভুর ড্যাশ বছর বয়স, এই লাইনের মধ্যে রয়েছে 12, 13, 14। তাহলে সঠিক হলো কোনটি? শম্ভুর 12 বছর বয়স। শম্ভুর 12 বছর বয়স। বোঝা গেল? শম্ভুর কিন্তু 13 নয়, 14 নয়, শম্ভুর 12 বছর বয়স। আমরা এই 3টে থেকে 12 কথাটি সঠিক, 12 শব্দটি বেছে নিয়ে, সংখ্যাটি বেছে নিয়ে এখানে লিখে দিলাম শূন্যস্থানে 12 বছর বয়স। ঠিক একইভাবে পরেরগুলো আমাদেরকে করতে হবে। 4 এর 2 নম্বরে রয়েছে প্রথমেই শূন্যস্থান, প্রথমেই শূন্যস্থান রয়েছে। শূন্যস্থান দিয়ে ব্র্যাকেটে রয়েছে পাহাড়ের, বনের, মাঠের। দেখো ব্র্যাকেটে শূন্যস্থানের পরেই একটা ব্র্যাকেট রয়েছে, সেই ব্র্যাকেটের মধ্যেই রয়েছে বা বন্ধনী রয়েছে, সেই বন্ধনীর মধ্যে দেখো রয়েছে পাহাড়ের, বনের, মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। তাহলে শম্ভুর দাদুর ঘরটা কোথায়? আমরা কথাটি লিখে নিই, শম্ভুর দাদুর ঘর। তাহলে এটা হচ্ছে বনের ধারে। এখানে ধারে কথাটি লিখতে হবে, বনের ধারে শম্ভুর দাদুর ঘর। কোথায়? শম্ভুর দাদুর ঘর কিন্তু পাহাড়েও নয় বা মাঠের ধারেও নয়, শম্ভুর দাদুর ঘর বনের ধারে। 4 এর 3 নম্বর কি বলছে? 4 এর 3 নম্বর বলছে দিনের বেলা পাঠশালার আমরা কেউ স্কুলকে পাঠশালা বলি না। আসলে স্কুলের বাংলা কথাটি হচ্ছে, স্কুল কথাটি একটি ইংরেজি শব্দ। স্কুলের বাংলা শব্দটি কিন্তু পাঠশালা। এই শব্দটি আমরা এখন আর ব্যবহার করি না। তাই এই শব্দটির অনুশীলনীর মধ্যে দিয়ে এই শব্দটির সাথে আমরা পরিচিত হলাম যে স্কুলের বাংলা কথা কিন্তু পাঠশালা। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে, সবচেয়ে দুরন্ত ছেলে দিনের বেলা পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলেটিকে আমরা নাটকের প্রথমেই দেখেছি। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে হলো এই নাটকের মুখ্য চরিত্র, অর্থাৎ শম্ভু। কে? শম্ভু। দিনের বেলা পাঠশালার সব থেকে দুরন্ত ছেলে হলো শম্ভু। ঠিক আছে? এইবার 4 এর 4 নম্বর প্রশ্ন। 4 এর 4 নম্বর বলেছে হাড় ভাঙা পাতার গাছ।
কোন পাহাড়ের মাথায়? হাড় ভাঙা পাতার গাছ কোথায়? না শুষ্নি পাহাড়ের মাথায়। হাড় ভাঙা পাতার গাছ, এখানে দুটো পাহাড়ের কথা বলছি, শুষ্নি আর শুশুনিয়া। হাড় ভাঙা পাতার গাছ হচ্ছে শুষ্নি পাহাড়ের মাথায়। 4 এর শেষ প্রশ্নটি হচ্ছে শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কারা? শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বিড়াল। এখানে 3টে অপশন আছে, কাক, গরু না বেড়াল। তোমরা নিশ্চয়ই সবাই জানো শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বিড়াল। তাহলে 4 এর যে 5টা প্রশ্ন ছিল শূন্যস্থান পূর্ণ করার, সেটি আমরা এই 4 এর 5 নম্বর দিয়ে শেষ করলাম। তার সাথে সাথে অনুশীলনীর পাঠটা আজকে আমরা এই জায়গাতেই শেষ করছি। আমার তোমাদের সাথে আবার অনুশীলনীর পরের পাঠে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যতটুকু পড়ানো হলো 3 এর এবং 4 এর যে প্রশ্নোত্তর পর্ব, যে শূন্যস্থান প্রশ্নোত্তর, সেগুলি তোমরা মন দিয়ে একটু দেখবে, মন দিয়ে ভালো করে হাতের কাজটি করবে, প্রয়োজনে খাতায় নথিভুক্ত করবে। এতে তোমাদের পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নোত্তরগুলি মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে চলো আজকের মতো ক্লাস শেষ করি এখানেই। দেখা হচ্ছে পরের ক্লাসে।